ভাবতো একদিকে একজন প্রথম সারির আইএএস অফিসারের ছেলে যে ছোটবেলা থেকে দেশের সেরা স্কুলে পড়েছে, আর অন্যদিকে বীরভূমের প্রত্যন্ত গ্রামের এক দিনমজুরের ছেলে যার কাছে ভালো বই কেনারও টাকা নেই। কিন্তু ইউপিএসসি বা নিটের রেজাল্টে দেখা যায় ওই আইএএস অফিসারের ছেলে কাস্ট সার্টিফিকেটের সুবিধায় সুযোগ পেয়ে যায়, কিন্তু ওই দিনমজুরের ছেলেটি 95% নাম্বার পেয়েও জেনারেল ক্যাটাগরির জন্য পিছিয়ে পড়ে যায়। এখন প্রশ্ন হলো, ডক্টর বি.আর. আম্বেদকর কি সত্যি এমন একটা ভারত চেয়েছিলেন? 1950 সালে সংরক্ষণ আইন আনা হয়েছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকা জাতিগত বৈষম্যকে দূর করে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। কিন্তু এই নিয়ে একটা খুব ভুল ধারণা হলো যে রিজার্ভেশন নাকি মাত্র 10 বছরের জন্য ছিল, কিন্তু বাস্তবে 10 বছর পর রিভিউয়ের কথা বলা হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক সংরক্ষণের ক্ষেত্রে, শিক্ষা বা চাকরির সংরক্ষণের ক্ষেত্রে নয়। আসলে বাবা সাহেবের মূল উদ্দেশ্য ছিল যে জাতপাতের সম্পূর্ণ বিনাশ, অর্থাৎ যতদিন কাস্টিজম থাকবে ততদিন রিজার্ভেশন থাকবে। কিন্তু 2026 সালে এসে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে আজকের ভারতের চিত্রটা কি সেই আগের মতোই আছে, নাকি সমাজ অনেকটা বদলেছে? আজকে সবচেয়ে বড় বৈষম্য কি শুধু জাতের নাকি অর্থেরও? জিরোহিনী কমিশনের রিপোর্ট অনুযায়ী ওবিসি সংরক্ষণের 97% সুবিধা পাচ্ছে মাত্র 25% জাত, অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির মধ্যেও সুবিধা পাচ্ছে আর্থিক এবং সামাজিকভাবে শক্তিশালী অংশ, আর যারা প্রকৃত দরিদ্র তারা এখনো পিছিয়ে। একজন গরিব, দলিত বা আদিবাসীকে রাষ্ট্র 100 বার সাহায্য করুক, কিন্তু সেই একই সুবিধা কি সেই মানুষ পাবেন যিনি বহু প্রজন্ম ধরে সম্পদ এবং ক্ষমতার অধিকারী? সম্প্রতি সুপ্রিম কোর্টও এসসি/এসটি সংরক্ষণের সাব ক্যাটাগরি বা ক্রিমি লেয়ার নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের ভোট ব্যাংক টিকিয়ে রাখার জন্য অনন্তকাল ধরে এটাকে টেনে নিয়ে যাচ্ছে। আর এখানেই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন জাগে যে আমরা যদি জাতপাত মুক্ত সমাজ চাই, তাহলে এই জাতপাতটাকে এখন তুলে দেওয়া হচ্ছে না কেন? কেন এখনো একটা কাগজ বা কাস্ট সার্টিফিকেট দেখিয়ে তুমি এসসি, তুমি এসটি, তুমি ওবিসি, এই ভেদাভেদটাকে সমাজে বাঁচিয়ে রাখা হচ্ছে? তাই এখন প্রশ্নটা রইল, এবার কি সময় আসেনি এই সংরক্ষণ ব্যবস্থাটাকে নিয়ে নতুন করে ভাবার? কাস্ট সার্টিফিকেট দিয়ে পরিচয় বাঁচিয়ে রাখবো, নাকি এমন একটা ব্যবস্থা করব যেখানে প্রকৃত দরিদ্র বা বঞ্চিত মানুষ সে যে জাতেরই হোক না কেন সর্বাধিক সুযোগ পাবে? অর্থাৎ রিজার্ভেশন কোনো জাতপাতের ভিত্তিতে নয়, বরং ফিনান্সিয়াল কন্ডিশনের উপর ভিত্তি করে হবে। তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানাও, অ্যান্ড ফলো মি ফর মোর সাচ ভিডিওস। ভাবতো একদিকে একজন প্রথম সারির আইএএস অফিসারের ছেলে যে ছোটবেলা থেকে দেশের সেরা স্কুলে পড়েছে, আর অন্যদিকে বীরভূমের প্রত্যন্ত গ্রামের এক দিনমজুরের ছেলে যার কাছে ভালো বই কেনারও টাকা নেই। কিন্তু ইউপিএসসি বা নিটের রেজাল্টে দেখা যায় ওই আইএএস অফিসারের ছেলে কাস্ট সার্টিফিকেটের সুবিধায় সুযোগ পেয়ে যায়, কিন্তু ওই দিনমজুরের ছেলেটি 95% নাম্বার পেয়েও জেনারেল ক্যাটাগরির জন্য পিছিয়ে পড়ে যায়। এখন প্রশ্ন হলো, ডক্টর বি.আর. আম্বেদকর কি সত্যি এমন একটা ভারত চেয়েছিলেন? 1950 সালে সংরক্ষণ আইন আনা হয়েছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকা জাতিগত বৈষম্যকে দূর করে সমাজের পিছিয়ে